আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অমর 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা বেষ্টনী। সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী ভারত। রমজানে বেড়ে যাওয়া লেবু, শসা, বেগুনের দাম কমেনি বলে বিক্রেতাদের দাবি। ব্যবসায়ীদের স্বার্থেই ভোক্তা অধিকারকে সহযোগিতায় ডিএমপি কমিশনারের আহ্বান। শেয়ার বাজার সহ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রীর আশ্বাস। এবং ভাষার মাসের প্রথম 18 দিনে ডিজিটাল ইকোসিস্টেমে 112 কোটি দর্শক শ্রোতার কাছে পৌঁছেছে চ্যানেল আই। নতুন মাইলফলক স্পর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই ভাষার মাস ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর থেকে রাজধানীসহ সারা দেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রাহুল রায়, সরাসরি যাব তার কাছে। রাহুল, শহীদ মিনারে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা ওনারা কখন আসবেন? সামির, আপনাকে ধন্যবাদ। আর 1 ঘন্টা পরেই আমরা এমন একটি দিনে যাব, অর্থাৎ এটি যেমন শোকের একই সঙ্গে কিন্তু গর্বের। আপনি জানেন 1952 সালের এই দিনে 21শে ফেব্রুয়ারিতে সালাম রফিক বরকতরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, যেটি পৃথিবীর ইতিহাসে অনন্য নজির। ভাষার জন্য কেউ এমনভাবে জীবন দেয়নি। তারপর থেকেই আমরা এই দিনটি আসলে শোকের দিন হিসেবেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছি। 1999 সালে যখন ইউনেস্কো থেকে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হলো, তখন থেকে এই দিনটি যেমন আমাদের শোকের একই সঙ্গে আমাদের গর্বের দিনও এই 21শে ফেব্রুয়ারি। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এরই মধ্যে মাইকে বাজছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আসলে এই গানই বলে দেয় এই দিনের মাহাত্ম্য, এই দিনের তাৎপর্য। আপনি যেটি বলছিলেন যে প্রতিবারের মতোই এবারও এই 21শে ফেব্রুয়ারির একদম প্রথম প্রহরে রাষ্ট্রপতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপরই নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এই শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। আমরা এর আগেও দেখেছি যে রাষ্ট্রপ্রধানরা তারা ঠিক একদম প্রথম প্রহরে 12টা 1 মিনিটেই তারা শ্রদ্ধা নিবেদন করেন। আজকেও তাই করবেন এবং এই শ্রদ্ধা নিবেদনের জন্য যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। শহীদ মিনারের আলোকসজ্জা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এবং আমরা দেখেছি যে পুরো শহীদ মিনার এলাকা সহ আশেপাশের যে এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা। এমনকি আমরা যখন এসেছি তখন আমরা দেখেছি যে কয়েক দফা আমাদেরকে নিরাপত্তা বলয়ে পার হয়ে এখানে আসতে হয়েছে। আমরা অপেক্ষা করছি ঠিক 12টা 1 মিনিটের রাষ্ট্রপতি শ্রদ্ধা জানাবেন এবং এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানাবেন। কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব এবং এই নতুন সরকারের এলজিআরডি মন্ত্রী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে এর আগে 21-এর চেতনা সত্যিকার অর্থে 15-16 বছর গণতন্ত্র অবরুদ্ধ ছিল, নানান ধরনের অভিযোগ করেছেন। তবে এবার তিনি বলেছেন যে এবারের 21শে ফেব্রুয়ারি মুক্ত। একই সঙ্গে একটি কথা তিনি বলেছেন যেটি খুব তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে এই সরকার 21-এর চেতনাই এগিয়ে যাবে। আমরা এখন অপেক্ষা করছি যে কখন রাষ্ট্রপতি মহান 21শে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর নতুন প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন, নিরঙ্কুশ জয়লাভ করেছে বিএনপি। তারপরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনিও শ্রদ্ধা জানাবেন। তার নতুন যে মন্ত্রিসভা, 50 জন বিশিষ্ট যে মন্ত্রিসভা, তাদেরকে নিয়ে শ্রদ্ধা জানাবেন এবং তাদের শ্রদ্ধা জানানোর পরই এই শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন, বিশিষ্ট জনরা শ্রদ্ধা জানাবেন, একই সঙ্গে কিন্তু সাধারণ মানুষ শ্রদ্ধা জানাবেন। এবং যে প্রভাত ফেরি, আমরা জানি যে ভোরবেলায় আমরাও ছোটবেলায় এভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। খালি পায়ে এসে এই শহীদ মিনারের শহীদদের বেদিতে শ্রদ্ধা জানানো হয়। এবারও সেভাবে শ্রদ্ধা জানানো হবে। আমরা অপেক্ষা করছি ঠিক প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সামির, রাহুল, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও নিশ্চয়ই যোগাযোগ করব। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাণী দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি মাতৃভাষা বাংলা সহ বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 1952-র ভাষা আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে মাতৃভাষা বাংলার মর্যাদা, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 21শে ফেব্রুয়ারি জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। 1952 সালের এদিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহীদ হন আবুল বরকত, আব্দুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আব্দুল জব্বার সহ আরও অনেকে। তাদের আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় শত বছরের শাসন ও শোষণে জর্জরিত তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। 21-এর এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। ভাষা শহীদ এবং 71 সালে স্বাধীনতা অর্জন ও 2024-এর স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এই যাবৎকালে দেশে গণতান্ত্রিক আন্দোলনের সব শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ 18 বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই থাকলেও জাদুঘরে নেই শহীদ আব্দুল জব্বারের ব্যবহার্য কোনো জিনিসপত্র। ফলে হতাশা নিয়ে ফিরতে হয় দর্শনার্থীদের। চলাচলের রাস্তাটিও বেহাল অবস্থা। বছরের একটা দিন ছাড়া অন্য সময় জাদুঘর থাকে দর্শনার্থী শূন্য। উপজেলা প্রশাসন বলছে, ভাষা শহীদদের নামে টেকনিক্যাল স্কুল নির্মাণ সহ সড়ক সংস্কারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। আমার ভাই রক্তেরা 21শে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের স্মৃতি রক্ষায় 2008 সালে ময়মনসিংহের গফরগাঁয়ের পাচুয়া গ্রামে নির্মাণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। 18 বছর পরও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। জাদুঘরে ভাষা শহীদের ব্যবহার্য জিনিসপত্র, পত্রিকা না থাকায় দিন দিন কমছে দর্শনার্থীর সংখ্যা। শুধু ভাষার মাসেই দূর দূরান্ত থেকে কিছু দর্শনার্থী আসলেও অন্য সময় থাকে দর্শনার্থী শূন্য। যদি শহীদ জব্বার নামে একটি কারিগরি কলেজ এখানে প্রতিষ্ঠিত হয়, এটাই সবার প্রত্যাশা। কারিগরি কলেজ বা স্কুল হইতো তাহলে খুব ভালো হইতো, আর এখানে একটা জাদুঘরে যদি আরো বেশি বই হইতো তাইলে মনে হয় ভালো হইতো। আমার একটা আবেদন থাকবে সরকারের কাছে, রাস্তাঘাটটি মানে কি শহীদ জব্বারের উপলক্ষে থেকে পাকাপোক্ত হয়। আমার সোনার দেশের ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগারে বই রয়েছে 4175টি, কিন্তু স্মৃতি জাদুঘরে শহীদ জব্বারের ছবি, ব্যবহৃত জিনিসপত্র না থাকায় হতাশা নিয়ে ফিরতে হয় দর্শনার্থীদের। জাদুঘরে ব্যবহৃত জিনিসপত্র আমাদের কাছে চাই। আমরা ভাষা শহীদ আব্দুল জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র তাদেরকে দেখাতে পারি না। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জব্বার নগর নামকরণে সরকারি গেজেট, সড়ক সংস্কার, ভাষা শহীদের নামে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। অনেক জায়গাতেই রাস্তাঘাটের
যেসব খানাখন্দা হয়েছে বা যেসব সমস্যা আছে সেটা আমরা যে আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তার মধ্যে অন্তর্ভুক্ত করে এই রাস্তাঘাটগুলো ঠিক করবো। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে জানানো, তাদের জীবনী এবং স্মৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। রাজীব আহমেদ, চ্যানেল আই। ৩৫ বছর ধরে জাতিসংঘের সামনে নিউ ইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের আয়োজনে অমর একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। একুশের প্রথম প্রহরে নিউ ইয়র্ক সময় বেলা ১টা ১ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা, ভালোবাসা ও গৌরবের সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করা হবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবারের আয়োজন নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ১৯৯২ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের সামনে ২১শে ফেব্রুয়ারি উদযাপিত হয়ে আসছে। জাতিসংঘের সামনে ২১শে উদযাপন নিঃসন্দেহে একটি প্রতীকী তাৎপর্য বহন করে। এটি স্মরণ করে দেয় যে বাংলাদেশের ভাষা আন্দোলন কেবল একটি জাতির অধিকার আদায়ের সংগ্রাম ছিল না, এটি ছিল মানবতার সংগ্রাম, সংস্কৃতির সংগ্রাম এবং মাতৃভাষা মর্যাদার সংগ্রাম। ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ পর্যন্ত এবারের অমর একুশে বইমেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। তবে শেষ মুহূর্তে বইমেলাকে কেন্দ্র করে প্রকাশকরা বিভক্ত হয়ে পড়েছেন, ভিন্ন অবস্থান নিয়েছেন তারা। কেউ বলছেন প্যাভিলিয়ন থাকবে, কেউ বলছেন প্যাভিলিয়ন ছাড়া শুধু সাধারণ স্টল বরাদ্দ দিতে হবে। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। ২৫শে ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর প্রস্তুতি চলছে। বরাদ্দ পাওয়া স্টল ও প্যাভিলিয়নগুলো এরই মাঝে প্রস্তুত করতে পুরোদমে কাজ চলছে। প্রথমে ফেব্রুয়ারিতে বইমেলা হবে কিনা এটা নিয়ে প্রকাশকদের দুই পক্ষের ভিন্ন অবস্থান ছিল। পরবর্তীতে ফেব্রুয়ারি মাস বইমেলার জন্য নির্ধারণ করা হলে এবার বিতর্ক প্যাভিলিয়ন বরাদ্দ নিয়ে। প্যাভিলিয়ন যারা নিয়েছেন অতীতের মতো তারা যদি চায় প্যাভিলিয়ন নিতে পারেন, আর যদি না চায় তাহলে প্যাভিলিয়নের পরিবর্তে বাংলা একাডেমি বিকল্প রাখছে, 5টা স্টল নিতে পারবে, সেইটাই সিদ্ধান্ত। তার মানে আপনারা মেলায় অংশগ্রহণে প্রস্তুত? অবশ্যই আমরা অংশগ্রহণে প্রস্তুত এবং আমরা আশা করছি মেলা ভালো হবে। প্যাভিলিয়ন থাকলে মেলা বর্জনের সিদ্ধান্ত আরেক পক্ষের। ৩২০টি প্রকাশকের দাবির প্রেক্ষিতে আমরা বলেছিলাম যে স্টল সব ইউনিট আকারে হবে, প্যাভিলিয়ন থাকবে না। বাংলা একাডেমি ডিজি গত 3 দিন ধরে আমাদের মৌখিকভাবে আশ্বাস দিলেও এখন পর্যন্ত সেটা বাস্তব প্রেক্ষিতে আমরা দেখছি না। প্যাভিলিয়ন থাকবে না, 25 তারিখে মেলা অংশগ্রহণ করব, এটাই আমাদের মূল দাবি। এ ব্যাপারে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় তিনি বলেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। টেলিফোনে দুই দেশের সরকার প্রধান শুভেচ্ছা বিনিময় এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নে কাজ করবে ভারত। ঢাকার সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় নয়াদিল্লি। দ্বিপক্ষীয় সম্পর্ককে ইতিবাচক করে তোলাই ভারতের লক্ষ্য। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের এই ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও বলেন, ভারত এক গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে আগ্রহী। Honorable Speaker of Lok Sabha, Shri Om Birla, representing Government of India, at the swearing-in ceremony, where he handed over a letter from Prime Minister to the Prime Minister of Bangladesh. He also had a bilateral meeting with the Prime Minister of Bangladesh. The letter that was handed over underlined India's commitment to support democratic, progressive and inclusive Bangladesh. রমজানের শুরুতে বেড়ে যাওয়া লেবু, শসা ও বেগুনের দাম কমেনি। ছোলা, পেঁয়াজ, আদার দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে রসুনের। খেজুরের দামও গত বছরের তুলনায় বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। পরাগ আজিমের রিপোর্ট। রমজানে নিত্যপণ্যের মধ্যে বেশিরভাগের দাম স্থিতিশীল থাকলেও কিছু বিশেষ পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে অন্যতম লেবু, শসা ও বেগুন।
ইফতারের অনুষঙ্গ হিসেবেই মূলত এগুলোর দাম বেড়েছে। লেবু হালিয়া 100 টাকা বেশি আজকে, আর শশা বেশি, দেশিটা হলো 140 টাকা, আর হাইব্রিড হলো 100 টাকা, খিরে আছে 100 টাকা, বেগুন আর কালকে আনছি 120 টাকা কেজি, আজ কারণ বাজার 140 টাকা কেজি। লেবুর দাম একটু বাড়তি লাগে, আর এমনি লাউ মোটামুটি। ইফতারের আরেক অপরিহার্য পণ্য খেজুরের দামও বেশি। দাম বাড়ার পেছনে আমদানিকারকদের বেশি লাভ করার প্রবণতাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। সব সিন্ডিকেট করছে মহাজনরা, 5 কেজির কার্টন 1 কেজিতে 100 টাকা বাড়ছে, রোজা উপলক্ষে বাড়াইছে ইম্পোর্টাররা। বাজারে ব্রয়লার মুরগি 200 টাকা ও সোনালী মুরগি 320 থেকে 340 টাকা কেজি। সোনালিও বাড়ছে, আপনার দেশিও বাড়ছে। কারণটা হইতেছে সম্ভবত আমদানি কম হওয়ার কারণে আপনার আড়ত থেকে এরা বাড়তি হইতেছে। বেড়েছে রসুন ও দেশি মসুর ডালের দাম। রসুনটা আর আপনার দেশি মসুর ডালটা, এই দুটো জিনিসের দাম অতিরিক্ত বেড়েছে, প্রতি কেজিতে 10-15 টাকা। সয়াবিন তেল, ডিম, চিনি সহ অন্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিজেদের স্বার্থেই সর্বাত্মক সহযোগিতা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। রাজধানীর চকবাজারে সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধ ও ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতেও ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন ডিএমপি প্রধান। যিনি খাদ্যে ভেজাল দেন তিনি আমাদের শত্রু, সমাজের শত্রু এবং সকলের শত্রু। যিনি রমজান উপলক্ষে 50 টাকা হালির লেবু উনি এখন 160 টাকায় বেশি মুনাফা করতে চান, উনি রোজা রাখলেও ওনার রোজা কাজে আসবে না। কারণ রোজা এবং ইবাদতের মূল কথা হচ্ছে আপনাকে হালাল রুজি খেতে হবে। শপথ নেওয়ার পর নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রীদের দেয়া হচ্ছে উষ্ণ অভ্যর্থনা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেয়ার বাজার সহ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। আর নিত্যপণ্যের দাম সহনীয় রাখার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। শপথের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা ছুটে গেছেন নিজ নিজ এলাকায়। তাদের বরণ করে নেয় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রাম সফরে আমির খসরু মাহমুদ চৌধুরী বিমানবন্দরে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে শেয়ার বাজার সহ অর্থনীতিতে বিপ্লবিক পরিবর্তন ঘটাবে বিএনপি। সবকিছু মিলিয়ে আমরা আশা করছি আগামী দিনে বাংলাদেশের শেয়ার বাজার অর্থাৎ ক্যাপিটাল মার্কেট একটা বড় ধরনের পরিবর্তনের আমাদের পরিকল্পনা আছে। সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে আমরা আশা করি। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন তার নির্বাচনী আসন চাঁদপুরের কচুয়ায় গেছেন। সাধারণ মানুষের ভালোবাসার পাশাপাশি প্রশাসন থেকে দেওয়া হয় গার্ড অফ অনার। সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, নকলের মতো দুর্নীতি ও মাদক মুক্তির যাত্রা শুরু হবে কচুয়া থেকেই। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব, আর দুর্নীতি মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব এবং সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগুলি হবে। সিলেট সফর করছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট সার্কিট হাউসে পৌঁছালে তাকে দেওয়া হয় গার্ড অফ অনার। পরে তিনি বলেন, সিলেটের উন্নয়নে নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহারের প্রতিটি বিষয় বাস্তবায়ন করবেন। সিলেটের জন্য যে পরিকল্পনা, এই দীর্ঘ নির্বাচনী প্রচারণার সময় আমি আমার প্রত্যেকটা বক্তব্যে এটির উল্লেখ করেছি এবং আমার ম্যানিফেস্টোতে যা আছে আগামী 5 বছরে তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ এলাকা সিরাজগঞ্জ সফর করছেন। সেখানে পৌঁছালে মন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অগ্রাধিকার রমজান মাস ভালোভাবে চালানো। এখন আমার কাছে প্রায়োরিটি এইটাই, এই রোজাটাকে ভালোভাবে চালানো, আর এই সামনে যে কৃষি মৌসুম আর গ্রীষ্মকাল এদিকে ট্যাকল দেওয়ার জন্য। এটা খুব ডিফিকাল্ট, বাট আমি চেষ্টা করব প্রাণপণে যা আছে তাই দিয়ে এটাকে ভালোভাবে চালানোর জন্য। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে ব্যস্ত সময় পার করছেন। রাজশাহীর সার্কিট হাউসে বিভাগীয় কর্মকর্তাদের সাথে রাজশাহীর নানা সংকট নিয়ে মতবিনিময় সভা করেছেন তিনি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ, সততা এবং নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করা, কোনো শাসন নয়। আমরা জনগণের
সেবা করতে। নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা এই কর্মচাঞ্চল্য যেন থাকে পুরোটা সময়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। সদস্য ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে জাতীয় প্রেস ক্লাব। প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন মহিলা, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন ও নিজেদের দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চান দুই মন্ত্রী। প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক, টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভাষার মাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে চ্যানেল আই। টিভি পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মে মাসের শুরুতে রেকর্ড সংখ্যক দর্শক শ্রোতা চ্যানেল আইয়ের সংবাদ ও বিনোদনমূলক কন্টেন্ট দেখেছেন। মাসের প্রথম 18 দিন নির্বাচন ও নতুন সরকারের তথ্য জানতে বাড়তি আগ্রহ ছিল মানুষের। বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ। 27 বছর আগে বাংলা ভাষার প্রথম ডিজিটাল চ্যানেল হিসেবে চ্যানেল আইয়ের যাত্রা শুরু। ভাষার মাস ফেব্রুয়ারির শুরুতেই ডিজিটাল প্ল্যাটফর্মে চ্যানেল আই ছুঁয়েছে নতুন মাইলফলক। বাংলাভাষী মানুষের প্রিয় চ্যানেলটি ফেব্রুয়ারির প্রথম 18 দিনে ডিজিটাল ইকোসিস্টেমে 112 কোটি দর্শক শ্রোতার কাছে পৌঁছেছে। চ্যানেল আই ডিজিটাল বিভাগের পরিসংখ্যান বলছে এই সময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও ওয়েবসাইটে চ্যানেল আইয়ের কন্টেন্ট দেখা হয়েছে 67 কোটি বার। চ্যানেল আইয়ের কন্টেন্ট যে দর্শকদের দীর্ঘ সময় ধরে রাখতে পারছে সে তথ্য দিচ্ছে ওয়াচ টাইমের হিসাব। ফেব্রুয়ারির শুরুর 18 দিনে দর্শকরা চ্যানেল আইয়ের পর্দায় যে কন্টেন্ট দেখেছে তার ভিউ টাইম 1,16,506 দিন বা 319 বছর। পরিসংখ্যান দেখাচ্ছে নির্বাচনের খবর ও ছুটির দিনের বিনোদন, এই দুয়ের সমন্বয়ে কোটি কোটি দর্শক সময় কাটিয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে চ্যানেল আইয়ের কন্টেন্টের সবচেয়ে বেশি দর্শক ছিল ফেসবুকে। 18 দিনে চ্যানেল আইয়ের ভেরিফাইড পেজগুলোতে রিলসের ভিউ হয়েছে 61 কোটি বার। ইউনিক ভিউয়ার ছিলেন 9 কোটির বেশি। নতুন যুক্ত হয়েছেন 4.25 লাখ ফলোয়ার। ফেব্রুয়ারির শুরুতে শুধু চ্যানেল আইয়ের প্রধান ফেসবুক পেজে ভিউ এসেছে 53 কোটি 45 লাখ, যা স্বাভাবিক সময়ের চেয়ে 159% বেশি। ওয়াচ টাইম ছিল 56,343 দিন। ফেব্রুয়ারির প্রথম 18 দিনে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলগুলোতে ভিউ ছাড়িয়েছে 5 কোটি 10 লাখ। ভিডিও কন্টেন্টের পাশাপাশি বিস্তারিত সংবাদের জন্য পাঠকরা ওয়েবসাইটে ভিজিট করেছেন চ্যানেল আই অনলাইন। ওয়েবসাইটে চ্যানেল আইয়ের নিউজ পড়েছেন 48 লাখ পাঠক। গুগল অ্যানালিটিক্স অনুযায়ী একজন পাঠক গড়ে 3 মিনিট 47 সেকেন্ড সময় কাটিয়েছেন চ্যানেল আইয়ের ওয়েবসাইটে। পাঠকরা মূলত নির্বাচনের ফলাফল, মন্ত্রিসভা গঠন এবং সমসাময়িক বিশ্লেষণগুলো খুঁটিয়ে পড়তেই বেশি আগ্রহ দেখিয়েছেন। বরাবরের মতো শীর্ষে আছে চ্যানেল আই। নির্বাচনের সময়ও এর ব্যতিক্রম ছিল না। এর বাইরে চলচ্চিত্র, নাটক, সংবাদ আর খেলা দেখতে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রতিদিন সময় কাটাচ্ছেন গড়ে 1.5 লাখ মানুষ। এগুলো শুধু এক একটি সংখ্যা না, চ্যানেল আইয়ের সঙ্গে দর্শকের সম্পর্ক আর আস্থার ছবিও। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করে মার্কিন সুপ্রিম কোর্টের রায়, ফেডারেল আইন লঙ্ঘনের অভিযোগ। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দেয়া এই রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপ করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। এই রায়কে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসনের অন্যতম পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে সব দেশের আমদানি পণ্যের ওপর 10 থেকে 20% সর্বজনীন শুল্ক আরোপের পাশাপাশি চীনসহ বিভিন্ন দেশের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেন ট্রাম্প। এবারে কৃষি সংবাদ। নরসিংদীতে প্রতি বছরই বাণিজ্যিকভাবে বাড়ছে বিভিন্ন জাতের কুল বড়ইয়ের চাষ। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় অনেক বেকার যুবক বড়ই চাষে ঝুঁকছেন। অন্যান্য ফল ও ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় অন্য পেশা ছেড়েও অনেকে ঝুঁকছেন এই চাষে। এবারে প্রকৃতি সংবাদ। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যায় সুস্থ হয়ে উঠেছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘিনীটি। গুরুতর আহত বাঘিনী এখন ধীরে ধীরে ফিরে পাচ্ছে শক্তি আর ক্ষিপ্রতা। সম্পূর্ণ সুস্থ হলেই বনরানীকে আবারও প্রকৃতিতে ফিরিয়ে দিতে আশাবাদী বন বিভাগ। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। টানা 2 দফা কমানো হয়েছে স্বর্ণের দাম। শুক্রবার দেশের বাজারে 22 ক্যারেট স্বর্ণের দাম 2,55,558 টাকা নির্ধারণ করা হয়েছে। সবশেষ ভরিতে 3,266 টাকা কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 2,55,558 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,43,953 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি 2,09,077 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি 1,71,111 টাকায় কেনাবেচা হচ্ছে। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শঙ্করের জীবনাবসান, চৌরঙ্গী উপন্যাস স্রষ্টার প্রয়াণে বাঙালি পাঠক, সাহিত্যিক মহল এবং বিনোদন দুনিয়ায় শোক। বিরতির পর আবারও আমন্ত্রণ। মারা গেছেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়। পাঠকদের কাছে শঙ্কর নামে পরিচিত এই লেখক শুক্রবার দুপুরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 93 বছর। নানা শারীরিক জটিলতা নিয়ে 15 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে বাঙালি পাঠক, সাহিত্যিক মহল এবং বাংলা বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। যাযাবর মিন্টুর রিপোর্টে বিস্তারিত। 1933 সালের 7 ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় জন্ম হয় মণিশঙ্কর মুখোপাধ্যায়ের। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতার হাওড়ায় বসবাস শুরু করেন। সেখানেই শঙ্করে বেড়ে ওঠা ও লেখাপড়া। পরবর্তীকালে তার সাহিত্য চর্চার শুরুও এখান থেকেই। 1955 সালে তার প্রথম বই প্রকাশিত হয়। কত অজানারে উপন্যাস লিখে জনপ্রিয়তা লাভ করেন। তার উপন্যাস অবলম্বনে তৈরি 1968 সালে মুক্তিপ্রাপ্ত চৌরঙ্গী চলচ্চিত্র শঙ্করের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। এই ছবিতে উত্তম কুমারের অভিনয় আলাদা মাত্রায় এনে দিয়েছিল। নমস্কার, আমার নাম সত্য সুন্দর বোস, অন্তত আমার বাবা মা তাই রেখেছিলেন। শঙ্করের প্রথম উপন্যাস অবলম্বনে 1959 সালে কত অজানারে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক। তাঁর সীমাবদ্ধ ও জন অরণ্য উপন্যাস দুটি চিত্ররূপ দিয়েছিলেন সত্যজিৎ রায়। আপনার হাতে তুলে দেব, যে টাইমটা আপনাকে দেবে ঠিক সেই টাইমে মালটি আপনি ওর হাতে তুলে দেবেন। জনপ্রিয় সাহিত্যিক শঙ্কর অসংখ্য গল্প, উপন্যাস ও ভ্রমণ কাহিনী লিখে গেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সীমাবদ্ধ, জন অরণ্য, ঘরের মধ্যে ঘর, অচেনা অজানা বিবেকানন্দ, সোনার সংসার, সম্রাট ও সুন্দরী, স্বর্গ, মর্ত্য, পাতাল এবং একাদশ অশ্বারোহী। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বঙ্কিম পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, ফারহা ব্লু কাজী আন্তর্জাতিক পুরস্কার, এবিপি আনন্দ সেরা বাঙালি পুরস্কার।
তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। যাযাবর মিন্টু, চ্যানেল আই। এবারও শত আইটেম নিয়ে ইফতারের পসরা বসেছে ঐতিহ্যবাহী বেইলি রোডে। ইফতার বাজারগুলোর উদ্যোক্তারা বলছেন, নির্বাচন হয়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যেও স্বস্তি দেখা যাচ্ছে, ইফতারের বিক্রিও ভালো হচ্ছে। বুট পেঁয়াজের পাশাপাশি বরাবরের মতো হালিম কাবাব সাচলিকের চাহিদা বেশি। বাদশা শাকিলের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডের একটি নিয়মিত পেস্ট্রির দোকান। গতকাল রমজান শুরুর পর থেকে বিক্রির আইটেমে পরিবর্তন এসেছে। ইফতার সামগ্রীতে এখন ভরপুর। আইটেম অলমোস্ট আমাদের 40টার প্লাস আছে। সেক্ষেত্রে আমাদের হালিম আছে 2 রকম, জিলাপি, ড্যান, কাবাব। বিভিন্ন রকমের বাহারি ইফতার পাওয়া যায়। আসি মাঝে মাঝে আমরা বিভিন্ন দোকান চেঞ্জ করে একই দিন আগে জায়গাতে নিচ্ছি। আজকে ওইখান থেকে দেখলাম যে বেশ কিছু আইটেম খুব ভালো লাগলো, নিলাম 2-3টা আইটেম নিলাম। বেইলি রোডের 50 বছরের পুরানো ইফতারের ক্যাপিটাল বাজার। এবার তারা 110টি আইটেম নিয়ে তাদের ইফতার বাজার সাজিয়েছেন। ক্রেতাদেরও দারুণ ভিড়। আমি শুরু করছি কিন্তু পেঁয়াজ আর বেগুনি দিয়া, এবং এখন পর্যন্ত আমাদের বেস্ট আইটেম টানা পরোটা আর হালিম। আমরা বোধহয় একমাত্র এক প্রতিষ্ঠান যে এক ছাদের নিচে 100-র উপরে আইটেম নিয়ে আসছি। কাবাব, হ্যাঁ, পরোটা, ড্রামস্টিক কিনা হলো, তারপরে আর শিক কাবাব কিনা হলো। রমজান শুরুর পর থেকে বদলে গেছে বেইলি রোডের দৃশ্যপট। বিকেল হতে না হতেই পুরো সড়ক হয়ে ওঠে ইফতার বাজার সড়কে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে, পরিবেশ সুরক্ষা এবং বিদ্যুৎ খাত রূপান্তরে রুফটপ সোলার বা ছাদ সৌরবিদ্যুৎ প্রযুক্তিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। অন্নচিত্র ফাউন্ডেশন, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম ময়মনসিংহ, ক্লিন, বিডব্লিউজিডি এবং স্থানীয় কমিউনিটির উদ্যোগে এই আয়োজনে অংশ নেন নাগরিক সমাজ ও কমিউনিটি প্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সক্রিয় সমর্থন ও সরাসরি অংশগ্রহণ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। রুফটপ সোলারকে সাধারণ মানুষের জন্য জ্বালানি গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হিসেবেও আখ্যায়িত করেন তারা। সরকারি বেসরকারি পর্যায়ে অব্যবহৃত ছাদগুলো সৌরবিদ্যুতের আওতায় আনার দাবিও জানান তারা। বিরতির পর আবারও আমন্ত্রণ। সবার আগে গ্যাস সংকটের সমাধান করাই প্রধান লক্ষ্য এবং এ নিয়ে কাজও শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। পবিত্র জুমার নামাজ আদায় শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে একথা জানান তিনি। বলেন, রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নির্মূলের পাশাপাশি চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস দমনে বিএনপির পূর্ব পরিকল্পনা ও প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। সময়ের সাথে ঢাকা 7 আসনের জনভোগান্তি ও জনদুর্ভোগ কমিয়ে আনার আশ্বাস দেন তিনি। কথা দিয়েছি এবং কথা রাখবো। আশা করি তাদের যে দাবি দেওয়া, বিশেষ করে গ্যাস, যানজট, পয় নিষ্কাশন, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত ব্যবসায়ী সংগঠনদের সাথে আলাপও করেছি, যানজটের ব্যাপারে মিটিং করেছি। চকবাজারে যারা ব্যবসায়ীরা বড় বাপের বলা ইফতার বাজার বসিয়েছে, যাকে জিজ্ঞেস করেন কোনো চাঁদাবাজি আসছে কিনা, আপনি তাইলে বুঝতে পারবেন চাঁদাবাজ আমি নির্মূল করতে পারবো কি পারবো। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে 10 দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময়ের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হবে বলে হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ওয়াশিংটনে বোর্ডো পিসের প্রথম বৈঠক। আল জাজিরা জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিষদ এর প্রথম বৈঠকে জানিয়েছেন, গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে $700 কোটি দিতে প্রতিশ্রুতিবদ্ধ 9টি সদস্য রাষ্ট্র। তহবিল ব্যবস্থা করেছে কাজাকিস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত। যুক্তরাষ্ট্র শান্তি পরিষদকে $10 বিলিয়ন দেবে।
ফিলিস্তিনে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনে রাজি হয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাকিস্তান, কসোভো ও আলবেনিয়া। এদিকে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের হাতে আসা নথিতে জানা গেছে প্রায় ৩৫০ একর জায়গা জুড়ে সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। এটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF এর প্রধান অপারেশন সেন্টার হিসেবে ব্যবহৃত হবে, যা ট্রাম্পের সভাপতিত্বে গাজা শাসন ও ঘাঁটি পরিচালনার দায়িত্ব থাকবে। তবে ফাঁস হওয়া নথির বিষয়ে ট্রাম্প প্রশাসন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বোর্ড অফিসের প্রথম বৈঠকে ৪০টির বেশি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের কর্মকর্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে জার্মানি, ইটালি, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য সহ ১ ডজনের বেশি দেশ পরিষদে যোগ দেয়নি। তারা অংশ নিচ্ছে শুধু পর্যবেক্ষক হিসেবে। এদিকে বৈঠকে ফিলিস্তিনিদের বাদ দিয়ে ইসরায়েলি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করায় শান্তি পরিষদ সমালোচনার মুখে পড়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন, যে কোনো আন্তর্জাতিক বাহিনীকে অবশ্যই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও দখলদারদের আগ্রাসন থেকে বিরত রাখতে হবে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। পবিত্র রমজান উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুশারিপাড়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ২০০ এতিম শিশুকে ঈদ উপহার তুলে দিয়েছে জনকল্যাণে কুশারিপাড়া ফাউন্ডেশন। পরে তাদের ইফতার ও রাতের খাবারের আয়োজন করে সংগঠনটি। রমজানের তাৎপর্য তুলে ধরে আয়োজকরা বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ইফতারের আগে দোয়া ও মোনাজাত হয়। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এতিম ও দুস্থদের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পরে এতিম শিশুদের সেহরিরও ব্যবস্থা করে এ ফাউন্ডেশন। এর আগে রাস্তায় ১০০ জন রিকশা, ট্রাক ও বাস চালকদের মাঝে ইফতার বিতরণ করেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের ৮ বিভাগের তৃতীয় রমজানের সেহরি ও ইফতারের সূচি। ঢাকায় সেহরির শেষ সময় ৫টা ১১, ইফতার ৫টা ৫৯। চট্টগ্রামে সেহরির শেষ সময় ৫টা ৩, ইফতার ৫টা ৫৪। রাজশাহীতে সেহরির শেষ সময় ৫টা ১৭, ইফতার ৬টা ৫। খুলনায় সেহরির শেষ সময় ৫টা ১৩, ইফতার ৬টা ৩। বরিশালে সেহরির শেষ সময় ৫টা ৯, ইফতার ৬টায়। সিলেটে সেহরির শেষ সময় ৫টা ৩, ইফতার ৫টা ৫২। রংপুরে সেহরির শেষ সময় ৫টা ১৫, ইফতার ৬টা ২। ময়মনসিংহে সেহরির শেষ সময় ৫টা ১০ এবং ইফতার ৫টা ৫৮। শেষ করার আগেও ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। অমর ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা বেষ্টনী। সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী ভারত। রমজানে বেড়ে যাওয়া লেবু, শসা, বেগুনের দাম কমেনি বলে বিক্রেতাদের দাবি। ব্যবসায়ীদের স্বার্থে ভোক্তা অধিকারকে সহযোগিতায় ডিএমপি কমিশনারের আহ্বান। শেয়ার বাজার সহ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রীর আশ্বাস। এবং ভাষার মাসের প্রথম 18 দিনে ডিজিটাল ইকোসিস্টেমে 112 কোটি দর্শক শ্রোতার কাছে পৌঁছেছে চ্যানেল আই। নতুন মাইল ফলক স্পর্শ। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।